গাড়িতে বসে আমি আরও চোখে শাওনের দিকে তাকালাম। উনি সামনের দিকে তাকিয়ে নিজের সিট বেল্ট পরে নিলেন। তারপর গাড়ি স্টার্ট দিলেন। আমি স্লো বেলের মাথায় হাত বুলাতে বুলাতে জানালার বাইরে তাকিয়ে রইলাম। গাড়ির মধ্যে বিরাজ করছে অনেক নিস্তব্ধতা। অনেকক্ষণ পর আমি নিস্তব্ধতা ভেঙে বলতে লাগলাম, আপনি কি? শাওন বলে উঠল, তার দৃষ্টি সামনে আবদ্ধ। আমি চোখ পাকিয়ে বলে উঠলাম, আপনার মনে হয় না আপনি দিন দিন বেশি টাকা হয়ে যাচ্ছেন? শাওন কটমট চোখে আমার দিকে তাকালো। আমি মুখ ভেঙচি দিয়ে বললাম, হ্যাঁ, চুপ করছি। তারপর সারা রাস্তা আর কথাই বললাম না। ঢাকা ফিরে এসে এখন আমাকে আর সোফায় ঘুমাতে হয় না। পিসামনির তালা মেরে যাওয়া রুমটা এখন খোলা। এটাতেই এখন থাকি আমি আর শ্রবণ। আর ফিরে আসার সময় পিসামনি আমাকে কলেজের বিষয় জানিয়ে দিয়েছেন। উনি সব ভর্তির কাজ আগেই করে ফেলেছিলেন। ফোন ওর সাথে দিয়ে নিজের একটা গরিলা কিছু করলেন, নালিশ দিয়ে দিতে বললেন। তাছাড়া এখন থেকে সারাদিন মনে হয় আর বোরিং কাটবে না, কলেজে কাটবে সারাদিন। কিন্তু এখন কাহিনী হচ্ছে আজই প্রথম যাচ্ছি কলেজে। আর পিসামনি ওনাকে বলে দিয়েছেন ফোন করে যেন আমাকে দিয়ে আসে। তাই গরিলাটা আমাকে আজ কলেজে নিয়ে যাবে। কষ্ট লাগছে যে শ্রবেল বাসাতে একা একা থাকবে সারাদিন। শাওন কলেজ গেটের সামনে গাড়ি দাঁড় করালো। আমি শাওনের দিকে তাকালাম। শাওন ভ্রু কুচকে তাকিয়ে বলল, নামো। আমি ঠোঁট উল্টে বললাম, নেমে কোথায় যাব? কিছুই তো চিনি না, যেদিকে ইচ্ছে যাও, আমার দেরি হচ্ছে। শাওন দাঁতে দাঁত চিপে কথাটা বলল। আমি ওনার দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলে নেমে পড়লাম। সত্যিই দিন দিন টাকা হচ্ছেন উনি। অসহ্য। আমি নেমে হেঁটে ভিতরে ঢুকলাম। অনেক বড় ক্যাম্পাস। কলেজে অনার্স মাস্টার্স সব একসাথে একই সাইজের। প্রথম বর্ষ কোনো রুমে। কে জানে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে চিন্তা করতে লাগলাম। আশেপাশে ছেলে মেয়ের অভাব নেই, কিন্তু জিজ্ঞেস করব কাকে, দাঁড়িয়ে আছে কেন? শাওন বলল। আমি চোখ বড়সড় করে পেছনে তাকালাম। হ্যাঁ, সত্যি উনি। শাওন আমার দিকে বিরক্তির সাথে হেসে এসে বলল, জিজ্ঞেস করলেই তো জানা যাবে কোন রুম। হাঁ করে দাঁড়িয়ে থাকলে না। আমি চোখ পিট করে শাওনের দিকে তাকিয়ে রইলাম। কি? শাওন বলল। আমি মুখ ঘুরিয়ে নিয়ে বললাম, কিছুই না। শাওন সামনে এগিয়ে গিয়ে একজনকে জিজ্ঞেস করে নিল। জানা গেল যে পাশের বিল্ডিংয়ের দোতলায় আমার ক্লাস। আমি তাও তো মেরে দাঁড়িয়ে রইলাম। এখন আবার বলো না যে করে ক্লাসে বসিয়ে দিয়ে আসুন। শাওন ভ্রু কুচকে তাকিয়ে বলল। আমি হাসি মুখে বললাম, কোলে না, হেঁটে হেঁটে দিয়ে আসতে হবে। শাওন একটা নিঃশ্বাস ফেলে বলল, চলো জলদি। সত্যি যতটা ভালো লাগবে মনে করেছিলাম তার চেয়ে বেশি বোরিং লাগছে। মরার কলেজ। শ্রোবেলটা কি করছে কে জানে। আমি কলেজ থেকে বের হয়ে এলাম। এখন সমস্যা হলো বাসার চাবিটা নিয়ে আসিনি, আর দরজার পাসওয়ার্ড তো জানি না। গরিলাটার ফোন নাম্বারও জানি না। ওনার অফিসে চলে যাব, কিন্তু যদি রেগে যায় আর আমাকে কাঁচা চিপিয়ে খেয়ে নেয়। কিন্তু এখানে তো ভালোও লাগছে না। আমি শাওনের অফিসের সামনে এসে নামলাম। শাওনের কেবিন নেই, মিটিংয়ে নাকি কে জানে। আমি কাঁধে লম্বা ফিতার সাইড ব্যাগটা সোফায় রাখলাম। তারপর সোফাতে মাথা হেলিয়ে দিয়ে অপেক্ষা করতে লাগলাম, কিন্তু ওনার আসার কোনো নামই নেই। অপেক্ষা করতে করতে আমি সোফায় ঘুমিয়ে গেলাম। একটা বড় ঘুম দিয়ে তারপর উঠলাম। এখনও আসেনি উনি। আমি কেবিন থেকে বের হয়ে এলাম আর একটা মেয়ের কাছে গিয়ে শাওনের কেবিনে দেখিয়ে বললাম, উনি কোথায়? মেয়েটা আমাকে চিনল না, হয়তো নতুন বা আমাদের সাথে দেখা হয়নি। মেয়েটা সন্দেহের চোখে তাকিয়ে বলল, আমি কি বলবো বুঝলাম না। মেয়েটা এবার এক পায়ে গিয়ে এসে বলল, চিনলাম না ঠিক, কে তুমি? আমি চুপ করে এদিক ওদিক তাকাতে লাগলাম। মেয়েটা এবার অবাক হয়ে বলল, কি? আমি মিলা। ওনার মেয়েটা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে রইল। এখানে কেন এসেছো?
শাওন বলে উঠল। আমি আর মেয়েটা ঘাড় ঘুরিয়ে শাওনের দিকে তাকালাম। শাওন ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছে। মেয়েটা বলে উঠল, স্যার, ইউ নো হার। আমি ঘাড় ঘুরিয়ে মেয়েটার দিকে তাকিয়ে ভাব নিয়ে বললাম, আমার নাম মিলা, আর উনি আমাকে ভালো করেই চেনেন। মেয়েটা আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি ভুল কিছু বলে ফেলেছি। মেয়েটাকে বলল, শাওন। আমি মেয়েটাকে মুখ ভেঙচি দিলাম। মেয়েটার কিছু না বলেই চলে গেল। শাওন আমার দিকে এগিয়ে এসে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কলেজে দিয়ে এসেছিলাম না তোমাকে, এখানে এসে বসে আছো কেন? আমি চোখ ছোট ছোট করে বললাম, ভালো লাগছিল না হওয়াটা। রেগে গেল শাওন। আমি যেন কিছুই জানি না এমন ভান করে অন্যদিকে তাকিয়ে রইলাম। এখনই যাও, শাওন বলল। এত সময় শেষ হয়ে গেছে। আমি বললাম। শাওন এক পা এগিয়ে আসতেই আমি চোখ বড় সড়ো করে ফেললাম। আর যাচ্ছি, এত তেলে বেগুনে জ্বালার কি আছে বলে আমি ওনার কেবিনে ঢুকে গেলাম আর নিজের ব্যাগ নিলাম। তারপর বের হয়ে মুখ ভেঙচি দিয়ে চলে গেলাম। উনি চুপচাপ ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন। লিফটে করে কার প্যাকিং এসে নামালেন। মনে মনে শাওনকে গালি দিতে লাগলাম আর রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। এখন আবার আমাকে কলেজে পাঠাচ্ছে, অসভ্য গরিলা। ভাবতে ভাবতে হাঁটতে গিয়ে হঠাৎ একটা খাম্বার সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়লাম আর হাত দিয়ে ব্যালেন্স করে নিলাম। কিছু সময় ওভাবেই হাঁ হয়ে রইলাম। কি কপাল আমার। একটা নিঃশ্বাস ফেলে মাথার চুলগুলো মুখ থেকে সরিয়ে নিলাম। তারপর ব্যাগটা তুলে উঠে দাঁড়িয়ে গা ঝরাতে ঝরাতে এতগুলো গিয়ে কারোর সাথে ধাক্কা খেয়ে আবার পড়ে যেতে লাগলাম। কিন্তু সাথে সাথে সেই ব্যক্তি আমার হাত ধরে নিল। যদিও ব্যাগটা নিচে পড়ে গেল। যাক বাবা, বাঁচলাম। নিচের দিকে তাকিয়ে মনে মনে বললাম, আমি বলছিলাম না আমাদের আবার দেখা হবে। আমি সেই ছেলেটার গলা শুনে ফট করে তার মুখের দিকে তাকাতলাম আর হতভম্ব হয়ে গেলাম। ছেলেটা হাসি মুখে আমার দিকে তাকিয়ে রইল। আমি ওনার কাছ থেকে একটু সরে হাত ছাড়িয়ে নিয়ে নিজের ব্যাগটা কাঁধে তুলে দাঁড়ালাম। আপনি এখানে কিভাবে? আমি হাঁ হয়ে প্রশ্ন করলাম। ছেলেটা এক পায়ে গিয়ে এসে হাসি মুখে বলল, প্রথম দেখাটা দ্বিতীয় দেখাটা কিন্তু তৃতীয় দেখাটা বলেই ছেলেটা একটু ঝুঁকে আমার দিকে তাকালো। আমি ওনার কথার আগা মাথা না বুঝে একটু পিছিয়ে গেলাম। ছেলেটা সোজা হয়ে দাঁড়িয়ে আমার হাতের দিকে তাকালো আর মুখের হাসিটা গায়েল হয়ে গেল। আর ফট করে আমার এক হাত ধরে বলল, আবার ছিলে গেছে। আমি হকচকিয়ে গেলাম, কারণ উনি হট করে আমার হাতটা ধরে নিয়েছেন। আমি বলতে লাগলাম, আমার কথা শেষ হবার আগেই পেছন থেকে শাওন ওই হাতটা ধরে এক টান দিয়ে আমাকে সরিয়ে নিয়ে এলো। আমি অনেক চমকে গেলাম আর শাওনের দিকে তাকালাম। শাওন তীব্র রাগের সাথে ছেলেটার দিকে তাকিয়ে আছে। শাওনকে দেখে ছেলেটার মুখের হাসির আভা সরে এখন সিরিয়াস ভাব চলে এসেছে। উফ, সবাই আজ আমার হাত নিয়ে টানাটানি করছে কেন? শাওন রেগে বলল ছেলেটাকে। ছেলেটা সিরিয়াস মুখে একটা হাসি এনে বলল, লং টাইম নো সি শাওন। আমার চোখ বড় সড়ো হয়ে গেল। এনারা নিজেদের চেনে? রাগের দাঁতে দাঁত চেপে বলল শাওন। আমি হাঁ হয়ে দেখতে লাগলাম। এদিকে আমার হাতের কবজি উনি এত শক্ত করে ধরেছেন যে আমার লাগছে। আমি ওনার হাতটা ধরে ছাড়ানোর চেষ্টা করতে উনি হাতটা আরও শক্ত করে ধরে আমার দিকে কটমট চোখে তাকালেন। লাগছে তো আমার। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে বললাম। সামনের ছেলেটা আমার দিকে তাকিয়ে চিন্তিত হয়ে বলে উঠল, শাওন, ডোন্ট প্যাক ইন। শাওন ভ্রু কুঁচকে রেগে ওর দিকে তাকিয়ে বলল, যেতে বলছি। ছেলেটা ধরে থাকা হাতের দিকে প্রশ্নসূচক চোখে তাকিয়ে বলল, শাওন রেগে গেল। এদিকে আমার হাত থাকবে বলে মনে হয় না। ছেলেটা অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে বলল। শাওন কড়া চোখে তাকিয়ে বলল। এটা শোনার পর ছেলেটার চেহারা দেখে মনে হলো সে এটা আশাই করেনি। আমি হাত ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছি, কিন্তু লাভ হচ্ছে না। ছেলেটা এবার হালকা হেসে বলল, ওর ওপর আমার রাগটা না দেখালেও ভালো। শাওন অন্য হাত দিয়ে ছেলেটার কলার ধরে বলল। আমি হাঁ হয়ে গেলাম। এখন কি শাওন ওনাকেও মারবে নাকি?
মিশুকে যেমন মেরেছিল। আপনি কি করেছেন? ছাড়ুন নাকে। আমি বলে উঠলাম। শাওন ওর কলার ধরা অবস্থাতেই আমার দিকে রেগে তাকিয়ে বলল, তোমাকে তো আমি পরে বুঝে নিচ্ছি। বলেই সামনের ছেলেটার কলার ছেড়ে দিল শাওন। ছেলেটা কিছু একটা চিন্তা করে নিজের কলার ঠিক করে সিরিয়াস হয়ে বলল, কিসের জন্য এত রাগ? এজন্য যে ওর সাথে আমাকে দেখে ফেলেছিস নাকি? এজন্য যে সুইটির সাথে আমার এনগেজমেন্ট হয়ে গেছে? শাওন অন্য হাতটা মুষ্টিবদ্ধ হয়ে গেল আর অন্তত রেগে ছেলেটার দিকে তাকিয়ে রইল। আমি বড়সড় চোখ করে ছেলেটার দিকে তাকালাম। তারপর শাওনের দিকে তাকিয়ে মনে মনে বললাম, এজন্য উনি এত রেগে গেছেন। সুইটির সাথে এনার চিন্তা করেই অনেক বিরক্ত লাগছে আমার। কেন তা জানি না। সুইটির জন্য এত মাথা ব্যথা কিসের ওনার? অসহ্য। শাওন রেগে কিছু একটা বলতে যাওয়ার আগেই আমি রেগে একটা নিঃশ্বাস ফেলে শাওনকে বলে উঠলাম, যথেষ্ট হয়েছে, এখন থামুন প্লিজ, আর হাত ছাড়ুন আমার। শাওন ছেলেটাকে আর কিছু না বলে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। উফ লাগছে আমার, আমি বলতে লাগলাম, কিন্তু ওনার থামা বা হাত ছাড়ার কোনো নামই নেই। এদিকে ব্যাগটাও ঘাড় থেকে বারবার পড়ে যাচ্ছে। উনি আমাকে টানতে টানতে নিয়ে অফিসের লিফটে উঠিলেন। অনেকে হাঁ করে তাকিয়ে রইল। উনি লিফটের একদম উপরের ফ্লোরে আসার জন্য বাটন চাপলেন। আমি চোখ বড়সড় করে বললাম, ওপর থেকে ফেলে দেবেন নাকি আমাকে? ছাদে কেন নিচ্ছেন? উনি আমার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না। রেগে ফুলে ফেঁপে সামনের দিকে তাকিয়ে আছেন। আমি হাত ছাড়ানোর চেষ্টা করে করে ক্লান্ত হয়ে গেছি। লিফট ছাদে এসে থামার সাথে সাথে উনি আমাকে টেনে নিয়ে একটা দেওয়ালের সাথে দুহাত চেপে ধরলেন। কি করছেন আপনি? আমি বিরক্তর সাথে বললাম। শাওন রেগে কড়া চোখে তাকিয়ে বলল, কিভাবে চেনো তুমি ওকে? কি সম্পর্ক ওর সাথে তোমার? উনি রেগে ফুঁসছেন। ইতিমধ্যে আমি কিছু না বলে রাগ মিশ্রিত চোখে তাকিয়ে রইলাম ওনার দিকে। ছুটির জন্য এখন উনি আমাকে ধমকাচ্ছেন, এটা আমার সহ্য হচ্ছেই না। অনেক জোরে বলে উঠল শাওন। আমি প্রায় লাফিয়ে উঠলাম আর ভীতু চোখে ওনার দিকে তাকালাম। যদি ওর সাথে দেখে তাহলে আমি তোমার সাথে কি করব আমি নিজেও জানি না। দাঁতে দাঁত চেপে বলল শাওন। আমি কিছুই বললাম না, শুধু শুনেই গেলাম। আর একটা অদ্ভুত প্রশ্ন নিজেকে করতে লাগলাম, আমাকে উনি এত অপছন্দ করেন কেন? আমি কি এতই অসহ্য? শাওন রেগে বলল। আমি কিছুই বললাম না। হালকা চোখ সরিয়ে অন্যমনস্ক হয়ে রইলাম। শাওন এবার আমার দু বাহু ধরে ঝাঁকিয়ে বলল, বুঝেছ তুমি? আমি চমকে তাকালাম, কিন্তু চুপ করেই রইলাম। আর সেই প্রশ্নটা মাথায় ঘুরতে লাগলো। শাওন রেগে বলতে লাগলো, বাইরে যাওয়া বন্ধ তোমার, কলেজেও যাওয়া বন্ধ, বাসাতেও একা থাকতে পারবা না। আমার সাথে কাল থেকে অফিসে আসবা, আমার সামনে বসে করবা, দরকার হলে আমি পড়াবো তোমাকে। আমি শুনে হাঁ হয়ে গেলাম। এটা চিন্তা করে যে ওই সুইটির সাতচুন্নির জন্য আমার সব বন্ধ। শাওন দাঁতে দাঁত চিপে বলল। আমি এবার রেগে ফেঁপে বলে উঠলাম, না, কিচ্ছু ক্লিয়ার না। আমার যেখানে ইচ্ছা আমি সেখানেই যাব, আপনি আমার বাইরে যাওয়া কেন আটকাবেন? শাওন রেগে আমার আরও চলে আসতে আমি পিছিয়ে গিয়ে সাহসী হবার ভান করে বললাম, ভয় পাই না আমি। শাওন আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, আমি যা বলছি তা করতে তুমি বাধ্য। বলেই শাওন সরে গিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। আমি ছাদে ওভাবেই দাঁড়িয়ে রইলাম। গাড়িতে বাসায় ফেরার সময় কেউ কারোর সাথে কোনো কথা বললাম না। আর আমি তো বলতেও চাই না। মুখ গোমড়া করে অন্যদিকে ঘুরিয়ে রাখলাম। বাসায় এসে কোনো দিকে না তাকিয়ে নিজের রুমে চলে গেলাম। শ্রোবেল আমাকে দেখে অনেক খুশি। ওকে বিছানায় আমার পাশে উঠিয়ে নিলাম আর ব্যাগটা বিছানার এক পাশে রেখে আমিও শুয়ে পড়লাম। অনেক বিরক্তি লাগছে এখন। সুইটির চুল ছিঁড়তে পারতাম যদি, তাহলে হয়তো ভালো লাগতো। শ্রোবেলের দিকে ঘুরে ক্ষোভের সাথে বললাম, গরিলাটা আসলেই মদন টাক। শ্রোবেল না বুঝে তাকিয়ে রইল। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। মনের মধ্যে আবার কেমন কেমন করছে, কিছুই ভালো লাগছে না।
আমি লাইট বন্ধ করে শুয়ে পড়লাম আর আজ না খেয়েই ঘুমিয়ে গেলাম। সকালে নিজের চোখ ডলে উঠে বসলাম। তারপর হঠাৎ কিছু একটা মনে হতেই ডান হাতের দিকে তাকালাম। ব্যান্ডেজ করা। বুঝতে আর বাকি রইল না কে করেছে। আমি নামার জন্য উঠতে ওড়নাটার টান খেয়াল, তারপর ভ্রু কুঁচকে হাতের বাম দিকে ঘুরে তাকাতে চমকে উঠলাম। ডান দিকে ঘুরে শুয়ে থাকার কারণে আমি খেয়ালই করিনি শাওন এখানে কেন ঘুমাচ্ছে। আমি হা হয়ে গেলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম যে এটা আমারই রুম। উনি এসেছেন তার মানে, কিন্তু ঘুমাচ্ছেন তো ঘুমাচ্ছেই। আমার ওড়না ওনার হাতের মুঠোয় চেপে ধরে ঘুমাচ্ছে। উনি কি বাচ্চা? উফ! আমি ওনার কাছে গিয়ে ওড়নাটা হালকা করে টেনে নেওয়ার চেষ্টা করলাম। লাভ হলো না, আরও শক্ত করে ধরে রাখলো। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম, কিন্তু 1 মিনিট স্লোবেলকে কোথাও পাঠিয়েছেন উনি। রুমের আশেপাশে তাকিয়ে কোথাও দেখলাম না। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন।